একটি প্রাণহীন নিথর যুবতীর দেহ যেভাবে পড়ে আছে, আমি দেখলাম ছবিটা। আসলে পলিসির জন্য আসলে আমি সেই ছবিটা দেখাইতে পারতেছি না। যেভাবে পড়ে আছে একটা যুবতীর দেহ, হয়তোবা তার কিছুদিন পরে একটা সুনামধন্য ডাক্তার হওয়ার কথা ছিল, যার স্বপ্ন ছিল যে মানুষজনকে সেবা দিয়ে সুস্থ করে তুলবে। সেই তরুণীর, সেই যুবতীর শরীরে 150টির উপরে কামড়ের দাগ। তার গোপনাঙ্গ থেকে প্রায় 150 গ্রাম সিমেন্ট এবং তার চোখ থেকে নির্গত হওয়া যে রক্ত, সেটা আসলে বলে দেয় যে কি ভাবে তাকে অত্যাচার করে, শারীরিক মানসিক জোরপূর্বক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আর এই ঘটনার সব থেকে বিশেষত্ব হচ্ছে, একটি মেয়ে এই যে রেপ হলো, এর পেছনে সব থেকে বড় ভূমিকা রেখেছে তারই এক ফিমেল কলিগ। একটা মেয়ে কতটা বিবেকহীন, নির্মম, পাষণ্ড হলে তার নিজের কলিগকে পাশে থেকে রেপ হতে দেখে এবং সে রেপিস্টদের সহযোগিতা করে। ঘটনার পরবর্তী সময় জানা যায় যে মেয়েটা রেপ হয়েছে, মৌমিতা, যার নামটা এখন সোশ্যাল মিডিয়াতে নিলেই হয়তো বা মানুষের কথা হারিয়ে যাচ্ছে, নির্বাক হয়ে যাচ্ছে। যে মেয়েটা রেপ হয়েছে, তো মেয়েটার দুই হাত চেপে ধরা হয়েছিল। একটি হাত ধরেছিল তার এই ফিমেল কলিগ। কতক্ষণ একটা মানুষকে চেপে ধরে রাখলে তার চোখ দিয়ে কান্নার পরিবর্তে রক্ত বের হয়। যেহেতু 150 গ্রাম সিমেন্স পাওয়া গেছে, একটা স্বাভাবিক পুরুষের পক্ষে 5 থেকে 10 গ্রামের বেশি সিমেন্স উৎপাদন করা সম্ভব না। আচ্ছা, ধরে নিলাম সেটা 5 জন হইতে পারে, 10 জন হইতে পারে, 15 জন হইতে পারে, সেটা মূল কথা না। মূল কথা হইছে তারে তো রেপ করা হয়েছে। যে পাশবিক নির্যাতন করা হয়েছে, এটা পোস্টমর্টেমের পরে বলা হয়েছে যে যৌনাঙ্গে, ইভেন শরীরের বিভিন্ন জায়গায় যে আঘাতের চিহ্নগুলো আছে, এগুলা কোনো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। কি পরিমাণ নির্যাতন করা হলে একটা মানুষের পোস্টমর্টমের রিপোর্টে এই ধরনের তথ্য উঠে আসতে পারে? তো আমাদের পাশের দেশ ভারতে যে ঘটনা ঘটছে, এটার জন্য আমরা আসলে খুবই দুঃখিত। আমাদের ওই লেভেলের কিছু করারও নাই, কিন্তু ঘটনাটা পর্যালোচনা করে আমরা কি দেখলাম বুঝতে পারছি, একটা জিনিস তো আমরা বুঝতে পারছি, তাই না? যে একটা মেয়ে তার একটা মেয়ে কলিগের কাছে নিরাপদ নয়। আর ছেলেদের কথা তো বাদিয়ে দিলাম, এই মেয়েগুলা যাবে কোথায়? এদের ভবিষ্যৎ কি? একটা ফ্যামিলি থেকে অনেক আশা নিয়ে তার ফ্যামিলির একটা মেয়েকে বাহিরে দেয় পড়াশোনা করানোর জন্য, যে মেয়ে পড়াশোনা করে নিজের মুখ, ফ্যামিলির মুখ, সবার মুখ উজ্জ্বল করবে। প্রায় সব ক্ষেত্রেই, কিন্তু সব পরিবারের ক্ষেত্রেই, আমি বলতে পারি প্রায় সব পরিবারের ক্ষেত্রে এটা কিন্তু কেউ আসলে দেখতে যায় না যে আমার মেয়েদের ক্ষেত্রের কথা বলছি আমি, যে আমার মেয়ে পড়াশোনা করে এস্টাবলিশড হয়ে এই সংসারে হাল ধরবে। ছেলেদের ক্ষেত্রে এটা হইতে পারে, কারণ ছেলেরা সবসময় বাবা মাকে সঙ্গে নিয়ে থাকে, বাবা মার একটা দায়িত্ব ছেলেদের প্রতি সারা জীবন থাকে। বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাবা মারা ওই এক্সপেকটেশনটা রাখে না যে আমার মেয়ে বড় হয়ে এস্টাবলিশড হয়ে আমাদেরকে দেখাশোনা করবে, বা আমাদের ফিনান্সিয়াল হেল্প যেটা বলে সেটা তার কাছ থেকে পাওয়া যাবে। সকল পরিবারের বাবা মা চায় যে আমার মেয়ে এস্টাবলিশড হোক, শিক্ষিত হোক, তার ভালো একটা জায়গায় বিয়ে হোক, সুখে শান্তিতে সংসার করুক। এই প্রত্যাশা নিয়ে একটা পরিবার থেকে যখন একটি মেয়েকে শিক্ষা অর্জনের জন্য গ্রাম থেকে শহরে, দেশের বাইরে পাঠানো হয়, তখন এই মেয়েটার সেফটিটা কোথায় থাকে? এই ঘটনার পরে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়ের বাবা মা কি বিচলিত নয়? যে লোকগুলা
যে বিকৃত মস্তিষ্কের মানুষগুলা এই কাজগুলো করেছে, এই কাজটা করেছে, তাদেরও তো ফ্যামিলি আছে, তাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই মেয়ে মানুষ আছে, হয়তো ওয়াইফ আছে, নাহলে বোন আছে, নাহলে মা আছে, আরো আনুষঙ্গিক চাচি, ফুফু, মামি, খালু, খালা, এরা তো আছে। তো ঘটনা হয়েছে যে এই কাজগুলো করার সময় তাদেরকে একবারও তার এই পরিবারের মেয়েদের কথা মনে হয়নি। বা আমার ভিডিও কতজন দেখবে আমি জানি না, এর মধ্যেও যদি কোনো রেপিস্ট থেকে থাকেন, আপনাদের কি কখনো মনে হয় না যে আমার ফ্যামিলিতে মেয়ে মানুষ আছে, বা আমার বোন আছে, বা আমার মেয়ে আছে, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে তো মেয়ে মানুষ থাকে, তাদের সঙ্গে যখন এই কাজগুলো হবে তখন আপনার মনের মধ্যে কি ফিলিংসটা হবে চিন্তা করতে পারেন? তো এই ক্ষেত্রে আসলে যেটা হওয়ার সেটা তো হবেই, হয়েই গেছে। তো আসলে বন্ধু, তারপরে আপনি কাদের সঙ্গে মিশছেন, এই জিনিসগুলা মানে এর মধ্যে যাওয়ার আগে আপনাকে অবশ্যই তাদের ব্যাপারে সম্যক, প্রত্যক্ষ না হলেও পরোক্ষে একটা ধ্যান ধারণা নিয়ে তারপরে সবার সঙ্গে চলাফেরা করা উচিত। মেয়েদের ক্ষেত্রে বিশেষত বেশি। আপনি আপনার মেল ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে কিভাবে মিশছেন না মিশছেন এটা আপনার ব্যাপার, বাট আপনি একটা মেল ফ্রেন্ডের সঙ্গে বা মেল ফ্রেন্ডদের সঙ্গে গ্রুপ স্টাডি বা গ্রুপ আড্ডা দেওয়ার আগে অবশ্যই তাদের নৈতিক চরিত্র সম্পর্কে জেনে শুনে একটা বন্ধু নির্বাচন করা উচিত। তেমন একটা মেয়ের ক্ষেত্রেও তাই। আপনি একটা মেয়ে, যে কোনো একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপে যাইতে পারেন না, যে কোনো একটা মেয়ের সঙ্গে চলাফেরা করতে পারেন না। যদি সাত পাঁচ না বুঝে চলাফেরা করেন তাহলে আপনার পরিস্থিতিও কিন্তু এই মৌমিতার মতো হইতে পারে। আমাদের উচিত নেক্সট টাইম থেকে আমি যার সঙ্গে চলাফেরা করব, বা আমি যার সঙ্গে চলাফেরা করতেছি, বা আমি যার বন্ধু বানাইতেছি, বা আমার বন্ধু যার কাছে নিয়ে যাচ্ছে, তাদের সম্পর্কে একটা ছোট সম্যক ধারণা থাকা উচিত। তাদের চরিত্র নিয়ে, তাদের পাস্ট হিস্ট্রি নিয়ে সম্যক ধারণা থাকা উচিত। তাহলে হয়তো বা অনেক ক্ষেত্রে দেখবো যে আমরা যখন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসগুলা বেছে নিচ্ছি, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এগুলো দেখে তারপরে বন্ধুত্ব করছি বা তারপর এক জায়গায় যাচ্ছি, তাহলে একদমই যে হবে না এই ধরনের ঘটনা এটা না, বাট অনেকাংশে আপনি সেফ থাকতে পারবেন, কমায় নিতে পারবেন এই ক্ষতির সম্ভাবনা। তো আমাদের আসলে সেফ থাকা উচিত এই ধরনের বন্ধু বান্ধব থেকে, যাদের লিস্ট লাইনে নৈতিক চরিত্রের অবক্ষয় হইতে পারে। এই ধরনের কোনো বন্ধু বান্ধবী, কলিগ বলেন, আপনি যার সঙ্গে উঠা বসা করেন বা করেছেন, বা নিয়মিত আপনার সঙ্গে যার সাথে কন্ট্যাক্ট হয়, তাদেরকে একটু এড়িয়ে চলুন, নিজে একটু সচেতন হন। সচেতন না হইলে এই ধরনের কাজ এড়ানো সম্ভব না। যেহেতু পাশের দেশ ভারত একটি হিন্দু অধ্যুষিত দেশ, সেই ক্ষেত্রে আসলে আমি ধর্মের কথাটা বললাম না, কারণ আমি জানি না আসলে যে ভারতে এই রেপের শাস্তি কি বা তাদের ধর্মীয় বিধানে এইটার বিধান কি, বাট আমাদের ইসলাম ধর্মে এইটার যে বিধিবিধান আছে সেই অনুযায়ী আমাদের দেশেও আসলে কোরআনিক বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয় না। তারপরেও আমাদের দেশের থেকে ভারতের এই সংখ্যাটা বেশি মাঝে মধ্যেই দেখা যায় আর কি। যাই হোক, মূল মানে পরিশেষে যে কথাটা বলতেছিলাম যে আমাদের আসলে মেয়ে হই বা ছেলে হই, আমার ছেলে বন্ধু এই ধরনের কাজ করে বেড়ায়, আমি জানি যে একাধিক মেয়ের সঙ্গে এই ধরনের কাজ করা বা রেপ করার সুযোগ পাইলে মেয়েদের উপরে যে কোনো ধরনের চান্স নিতে পারে। এই ধরনের ছেলেদের আমাদেরকে আসলে এড়ায় চলা উচিত, বা চলতে হবে। মেয়েদের ক্ষেত্রে বিষয়টা এরকম যে আপনার ফ্রেন্ড, আপনার বেস্ট ফ্রেন্ড হোক, জাস্ট ফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, যাই হোক, তাদের যদি নৈতিক অবক্ষয়ের কোনো চিহ্ন আপনি পান, বা আপনার সঙ্গে যে কোনো সময় যে কোনো ধরনের বিহেভ করতে পারে, এই ধরনের কোনো ইঙ্গিত যদি আপনি পান, তাহলে প্লিজ কাইন্ডলি একটু এড়ায় চলার চেষ্টা করবেন। তাহলে যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি আসলে ক্ষতির সম্ভাবনা থেকে বেঁচে যাবেন। পরিশেষ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।